একবার ভাবুন তো, কাল থেকে যদি আপনি কারোর জীবনে একেবারে দেখা দেওয়া বন্ধ করে দেন, না কোনো মেসেজ, না কোনো ফোন কল, আর না কোনো রিয়াকশান, তাহলে কি সে আপনাকে ভুলে যাবে, নাকি প্রথমবারের মতো আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে? আজ আমরা কথা বলবো সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। তবে ভিডিও শুরু করার আগেই আপনাদের জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি কিন্তু ইগনোর করার উপর নয়। এই ভিডিওটি হলো অনুপস্থিতিকে শক্তিতে বদলে ফেলার উপায়। কারণ ভুল সাইলেন্ট ট্রিটমেন্ট আপনাকে দুর্বল বানায়, আর সঠিক সাইলেন্ট ট্রিটমেন্ট মানুষের মনে ভয়, কৌতূহল আর সম্মান তৈরি করে। আর এই ভিডিওর শেষে আপনাকে এমন একটি লাইন বলে দেবো, যে লাইনটি যদি আপনি আপনার লাইফে ব্যবহার করেন, তাহলে সেই মানুষটি আপনার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। আপনি না চাইলেও মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? ভয়, ব্যথা, একাকিত্ব না, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অনিশ্চয়তা। আর আপনি যদি এই একটা শব্দ ঠিকভাবে বুঝে ফেলেন, তাহলে বুঝবেন কেন সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ করে এবং কেন অনেক সময় এটা সামনে থাকা মানুষকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আসলে মানুষের মস্তিষ্কের ক্ল্যারিটি দরকার। সেই ক্ল্যারিটি ভালো হোক বা খারাপ, তাতে কিছু যায় আসে না। কারণ ক্ল্যারিটি মস্তিষ্কের একটাই জিনিস দেয়, কন্ট্রোল। যখন আপনি কারোর ওপর রাগ করেন, তখন সামনে থাকা মানুষটা পরিষ্কারভাবে জানে, হ্যাঁ, সে রাগ করেছে। এখন সে সিদ্ধান্ত নিতে পারে, সে মানবে, তর্ক করবে, নাকি ছেড়ে দেবে। যখন আপনি কাঁদেন, অভিযোগ করেন, প্রশ্ন করেন, তখনও সামনে থাকা মানুষটা কন্ট্রোল পেয়ে যায়। সে জানে এখনও সে আমার সঙ্গে যুক্ত, এখনও সে আমাকে হারানোর ভয় পাচ্ছে। কিন্তু যখন আপনি চুপ করে যান, যখন কিছু না বলে পেছনে সরে আসেন, সামনে থাকা মানুষের মাথা থেকে কন্ট্রোল ছিনিয়ে নেওয়া হয়। আর ঠিক এখানেই মানুষ সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে। এখন মন দিয়ে বুঝুন, যখন আপনি চুপ থাকেন, তখন সামনে থাকা মানুষটা প্রশ্নের জালে আটকে যায়। সে ভাবে, সে চুপ কেন রয়েছে? আমি কি বেশি কিছু বলে ফেলেছি, নাকি সে আর আমাকে পাত্তা দেয় না আগের মতো? সে কি তাহলে অন্য কারোর দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিতে শুরু করে। কারণ এখন সেই গল্পটা আর তার নিজের কন্ট্রোলে নেই। সমস্ত কন্ট্রোলটাই আপনি আপনার হাতে নিয়ে ফেলেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা খুব ভালো করে বুঝে নিন। সাইলেন্ট ট্রিটমেন্ট সামনে থাকা মানুষটাকে আপনার নীরবতা দিয়ে ভয় দেখায় না। তাকে ভয় দেখায় সেই বিষয়টা, আপনার মাথার ভেতরে কি চলছে। আসলে সে কিন্তু সেটা জানে না। মানুষের মস্তিষ্ক ফাঁকা জায়গা সহ্য করতে পারে না। যেখানে অর্থ নেই, সেখানে সে নিজের ভয় তৈরি করে। আর বেশিরভাগ সময় সেই ভয় বাস্তবের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। এই কারণেই আপনি যখন কাউকে ইগনোর করেন এবং সেই মানুষটা যদি ইমোশনালি আপনার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে সে নিজে থেকেই আপনাকে তার চিন্তার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে। এখন নিজের কাছে একটা ছোট্ট প্রশ্ন করুন, আপনি কি কখনো দেখেছেন মানুষ অতি সহজে যাদের কাছে সব কিছু চাইলেই পেয়ে যায়, তাদের পেছনে কি তারা সবসময় ছোটে? না, ছোটে না। মানুষ তাদের পেছনেই বেশি ছুটে বেড়ায় যে সমস্ত মানুষেরা সব সময় উপলব্ধ বা সব সময় অ্যাভেলেবেল থাকে না। কারণ অতিরিক্ত উপস্থিতি মানুষের ভ্যালু কমিয়ে দেয়, আর অনুপস্থিতি ভ্যালুকে জন্ম দেয়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে যদি নীরবতা এত শক্তিশালী হয়, তাহলে আমিও চুপ হয়ে যাই। কিন্তু ঠিক এখান থেকে সাইলেন্ট ট্রিটমেন্টের ভুল ব্যবহার শুরু হয়। আর এখান থেকে এই সম্পূর্ণ গল্পটা অন্ধকার হয়ে যায়। কারণ সব নীরবতা শক্তি নয়। কিছু নীরবতা আপনার অসহায়তাও দেখায়, তেমনি কিছু নীরবতা আপনার ভয়ের প্রকাশ করে। আর সামনে থাকা মানুষটা সেটা খুব দ্রুত বুঝে ফেলে। আপনি যদি চুপ থাকেন, ভেতর থেকে আপনি ভেঙে পড়েছেন। কারণ আপনি উত্তর খুঁজছেন, কারণ আপনি চান সামনে থাকা মানুষটা এসে আপনাকে মানাক, তাহলে সেই নীরবতা আপনার বিপক্ষে কাজ করবে। কিন্তু আপনি যদি চুপ থাকেন, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন, এবার আমি আমার স্ট্যান্ডার্ডের নিচে নামবো না, এবার আমি বারবার এক্সপ্লেইন করব না, এবার আমি নিজেকে অগ্রাধিকার দেব, তাহলে সেই নীরবতাই ভয় সৃষ্টি করে। মনে রাখবেন, মানুষ আপনার নীরবতার প্রতি রিয়্যাক্ট করে না, আপনার মানসিক অবস্থার প্রতি রিয়্যাক্ট করে। আপনার নীরবতায় যদি হতাশা থাকে, তাহলে মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যায়। আর আপনার নীরবতায় যদি স্থিরতা থাকে, মানুষের আপনার প্রতি আরও কৌতূহল বেড়ে যায়। আর কৌতূহলই হলো সম্মানের প্রথম ধাপ। এখন এই লাইনটি মনোযোগ সহকারে শুনুন। যে মানুষটা কোনো কথা না বলে দূরে সরে যায়, সে সামনে থাকা মানুষটাকে নিজের কাছেই প্রশ্ন করতে বাধ্য করে।
আর মানুষ নিজের কাছে প্রশ্ন তখনই করে যখন তার কিছু হারানোর ভয় জাগে। এটাকেই বলে ফিয়ার অফ লস। আর এই সাইকোলজিতে ফিয়ার অফ লসের সবচেয়ে বড় ইমোশনাল ট্রিগার ধরা হয়। মানুষ ভালোবাসা পেলে বদলায় না, মানুষ বদলায় তখন যখন তার মনে হয় সে কাউকে হারাতে পারে। সাইলেন্ট ট্রিটমেন্ট এই ভয়টাই অ্যাক্টিভ করে। কিন্তু খেয়াল রাখবেন, এটা একটা ব্লেডের মতো, ভুল হাতে পড়ে গেলে এটা আপনাকেই কেটে ফেলবে। তাই প্রশ্নটা এটা নয় যে সাইলেন্ট ট্রিটমেন্ট আসলেই কাজ করে কিনা, প্রশ্নটা হলো আপনি কি এটা সঠিক মানসিকতা নিয়ে ব্যবহার করছেন। কারণ আপনি যদি শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য এটা ব্যবহার করেন তাহলে আপনি হারবেন। আর আপনি যদি নিজের সেলফ রেসপেক্ট করার জন্য ব্যবহার করেন তাহলে মানুষ নিজের থেকেই আপনার দিকে ছুটবে। এখন একটু থামুন আর নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন, আপনি কি কখনো কাউকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন শুধু এই কারণে যে আপনি খুব কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, বা আপনি চেয়েছিলেন সামনে থাকা মানুষটা বুঝুক সে ভুল করেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সত্যিটা শুনুন, আসলে ওটা সাইলেন্ট ট্রিটমেন্ট ছিল না, ওটা ছিল ইমোশনাল রিয়াকশান। আর রিয়াকশান কখনো পাওয়ার দেয় না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে আমি কথা বলছি না মানেই আমি শক্তিশালী। আসলে সেটা নয়। সব নীরবতাই কিন্তু শক্তি নয়, কিছু নীরবতা ভয় থেকেও জন্মায়। আর ভয় থেকে জন্মানো নীরবতা সবসময় আপনার ভ্যালু কমিয়ে দেয়। তাই এই একটা লাইন মনে রাখুন, ইগনোরিং হলো দুর্বলতা, আর স্ট্র্যাটেজিক অবসেন্স হলো শক্তিশালী কৌশল। এখন এই দুটোর পার্থক্য খুব মন দিয়ে বুঝুন। ইগনোর কি? যে মানুষ ইগনোর করে সে বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে কি চায়? সে চায় সামনে থাকা মানুষটা তাকে ফোন করুক, মেসেজ করুক, মানে তার পুরো ফোকাস এখনও সামনে থাকা মানুষটার উপর। সে চুপ থাকে কারণ সে আশা করছে, আর যেখানে আশা থাকে সেখানে পাওয়ার থাকে না। এই কারণে ইগনোর করা মানুষটা সামান্য অ্যাটেনশন পেলেই ভেঙে পড়ে। মাত্র 1 সেকেন্ডে সমস্ত নীরবতা, সমস্ত খেলা শেষ। এবারে আসছি স্ট্র্যাটেজিক অবসেন্স কি বা কৌশলগত অনুপস্থিতি কি। এটা একেবারেই আলাদা জিনিস। এখানে মানুষ চুপ থাকে এই কারণে নয় যে তাকে মানাতে হবে, সে চুপ থাকে কারণ সে নিজেকেই বেছে নিয়েছে। আসলে তার মানসিকতা হয়, আমি বারবার এক্সপ্লেইন করব না, আমি বারবার নিজেকে ছোট করব না। যদি আমার ভ্যালু সে না বোঝে তাহলে আমি পিছিয়ে যাব। আর এই ভাবনাটাই সমস্ত কিছু বদলে দেয়। এখানে নীরবতা অ্যাটেনশন চাওয়ার উপায় নয়, এটা নিজের স্ট্যান্ডার্ড দেখানোর উপায় হয়ে ওঠে। ডেলি নিউজ বনাম ব্রেকিং নিউজ। এবার এই উদাহরণটা একটু মন দিয়ে বুঝুন। আপনি যদি প্রতিদিন সহজলভ্য হয়ে ওঠেন, সব কল সঙ্গে সঙ্গে রিসিভ করেন, সমস্ত মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, তাহলে আপনার ভ্যালু কোথায় গিয়ে দাঁড়ায় আপনি জানেন? ডেলি নিউজের মতো। আর সত্যি কথা বলুন তো, ডেলি নিউজের কথা সবসময় কে মনে রাখে? না, আমরা ডেলি নিউজের কথা সবসময় মনে রাখি না। কিন্তু হঠাৎ যখন ব্রেকিং নিউজ আসে তখন সব কিছু থেমে যায়। ঠিক এই পার্থক্যটাই ইগনোরিং আর স্ট্র্যাটেজিক অনুপস্থিতির মধ্যে। আপনি যখন হঠাৎ শান্তভাবে কোনো ঘোষণা ছাড়াই পিছিয়ে যান তখন মানুষের মাথা অ্যালার্ম মোডে চলে যায়। সে ভাবে আপনি এরকম করছেন কেন? আমি কি কিছু মিস করে ফেলেছি, বা আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি, নাকি সত্যিই এখন আর আমাকে তার দরকার নেই? আর এখান থেকেই ফিয়ার অফ লস শুরু হয়। কিন্তু এখানে একটা বড় বিপদ আছে। আপনি যদি শুধু বাইরে থেকে গায়েব হন আর ভেতর থেকে সেখানেই আটকে থাকেন তাহলে ভুলে যান এটা কাজ করবে। কারণ আপনার পার্টনার দূর থেকেও কিন্তু আপনার এনার্জি অনুভব করতে পারে। যদি আপনার নীরবতার ভেতরে অস্থিরতা থাকে, যদি আপনার নীরবতার ভেতরে প্রত্যাশা থাকে, তাহলে সামনে থাকা মানুষটা ভাবে সে আমাকে ইগনোর করছে, মানে সে এখনও আমাকে ভ্যালু দেয়। আর যেই মুহূর্তে সে এই বিষয়টা বুঝে ফেলে আপনার কৌশল সেখানেই ব্যর্থ হয়। এই কারণেই স্ট্র্যাটেজিক অ্যাবসেন্সের সবথেকে বড় নিয়ম হলো আপনাকে সত্যি ব্যস্ত হতে হবে আপনার কাজে, সেটা যে কাজই হোক না কেন। সবসময় আপনাকে কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হবে, আপনার মিশনে, আপনার শরীর আর মনের উন্নতিতে সমস্ত দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এটা শুনতে কঠিন লাগে, কিন্তু এখানেই 90% মানুষ হেরে যায়। কারণ বেশিরভাগ মানুষ চুপ তো হয় কিন্তু সামনে এগোয় না, আর যে সামনে এগোয় না তার অনুপস্থিতি ফাঁপা হয়ে যায়। এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা, কিভাবে গায়েব হবেন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায়, আপনাকে ভুলে না যায়? এর উত্তর খুব সহজ কিন্তু করা কঠিন। আপনাকে এমনভাবে গায়েব হতে হবে যাতে আপনার জায়গাটা সত্যি ফাঁকা থেকে যায়।
অর্থাৎ আগে আপনি কিছু দিয়েছিলেন, আপনার উপস্থিতি কখনো ভ্যালু যোগ করেছিল, তারপর আপনি শান্তভাবে সরে যান। কোনো ড্রামা নয়, কোনো নাটক নয়, এমনকি কোনো হুমকিও নয়, কোনো ইমোশনাল মেসেজ নয়, শুধুমাত্র দূরত্ব। আর এই দূরত্বের সময় আপনি নিজেকে আপগ্রেড করুন, কারণ আপনি যখন নিজেকে আপগ্রেড করেন তখন আপনার পার্টনার বা আপনার প্রিয়জন, যাকে আপনি একসময় প্রিয়জন মনে করতেন, সে কিন্তু নিজেকেই পিছিয়ে পড়তে দেখে আপনার তুলনায়। আর এই জিনিসটাই তাকে ভয় পাইয়ে দেয়। স্ট্র্যাটেজিক অপশনসকে ইগোর খেলা বানাবেন না। এটা কোনো শাস্তি নয়, এটা ম্যানিপুলেশন নয়, এটা সেলফ রেসপেক্টের স্বাভাবিক একটা ফল। আপনি যদি এটা আপনার পার্টনারকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য করেন তাহলে আপনি হেরে যাবেন, কিন্তু যদি নিজেকে সুরক্ষার জন্য করেন তখন সামনের মানুষ নিজে থেকেই বুঝতে পারবে। এখন আমার এই কথাটি খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ এখান থেকেই আপনি সাইলেন্ট ট্রিটমেন্টকে হয় একটি শক্তিশালী টুল বানাবেন, নয়তো সারা জীবন ভুলভাবে ব্যবহার করতে থাকবেন। সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় কিন্তু সঠিক নিয়ম ছাড়াই, আর নিয়ম ছাড়া পাওয়ার শেষমেশ নিজেরই ক্ষতি করে। এখন আমি আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্টের 3টি বিশেষ নিয়ম বলবো, আর এই 3টি নিয়ম ডার্ক সাইকোলজিতে খুব গভীর বলে ধরা হয়। আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনার নীরবতায় কোনো দুর্বলতা থাকে না, আপনার উপস্থিতির থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সবচেয়ে বড় ভুল কি জানেন? এখন আমি কথা বলবো না, এখন দেখো আমি গায়েব হয়ে যাব, এই কথা বলা মাত্রই আপনার অর্ধেক শক্তি শেষ হয়ে যায়। কেন? কারণ আপনি সামনে থাকা মানুষটাকে মানসিকভাবে প্রস্তুত করে দিলেন। এখন সে ভাবতে শুরু করে আপনি হয়তো নাটক করছেন। কয়েকদিন পর নিজেই হয়তো আবার ফিরে আসবেন, আবার মেসেজ করবেন, আবার কল করবেন। বন্ধুরা, একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখবেন, সিংহ শিকার ধরার আগে কোনো রকম ঘোষণা করে না। শক্তি সবসময় হঠাৎ আসে। আপনি যখন কোনো সতর্কতা ছাড়াই পিছিয়ে যান তখন মানুষের মাথায় একটা ঝাঁকুনি লাগে, আর এই ঝাঁকুনি মনে থেকে যায় চিরকাল। আপনি যদি আগে থেকেই বলে দেন তাহলে আপনার নীরবতা একটা পরিকল্পিত নাটক রূপে বেরিয়ে আসে। কিন্তু আপনি যদি শান্তভাবে কিছু না বলে দূরত্ব তৈরি করেন তাহলে সামনে থাকা আপনার প্রিয়জনের মস্তিষ্কে বিভিন্ন রকম প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। সে হঠাৎ আমার সঙ্গে এমন কেন করছে? আমি কি কিছু মিস করলাম, নাকি সত্যিই সে আমাকে আর কেয়ার করে না? আর এখান থেকেই শুরু হয় তার মাথায় সাইকোলজিক্যাল প্রেশার। মনে রাখবেন, যে জিনিস আগে থেকে ঘোষণা করে দেওয়া হয় সেটার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এখন এই নিয়মটা সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। বেশিরভাগ মানুষ কি করে জানেন? বাইরে থেকে একদম শান্ত, কোনো মেসেজ নেই, কোনো ফোন কল নেই, কিন্তু ভেতরে পুরো ঝড়। বারবার ফোন দেখা, স্টোরি চেক করা, স্ট্যাটাস চেক করা। কিন্তু আপনার পার্টনার বোকা নয়, আপনার এনার্জি সে ফিল করতে পারে ভেতরে ভেতরে। যদি আপনার নীরবতায় অস্থিরতা থাকে তাহলে সামনে থাকা মানুষটা ভাবে সে আমাকে ইগনোর করছে, মানে সে এখনও আমাকে ভ্যালু দেয়, মানে কন্ট্রোল এখনও আমার হাতেই রয়েছে। আর যেই মুহূর্তে সে কন্ট্রোল পেয়ে যায় সেখানেই আপনি হেরে যান। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই সাইলেন্ট ট্রিটমেন্ট কিন্তু বাইরের কোনো অভিনয় নয়, এটা ভেতরের একটা অবস্থা। আপনাকে সত্যি শান্ত হতে হবে, অর্থাৎ আপনি মানসিকভাবে মেনে নিয়েছেন এই মানুষটা চলে গেলেও আমি ঠিক থাকব। এই গ্রহণযোগ্যতাই আপনাকে ভয়ঙ্কর করে তোলে। আর এই গ্রহণযোগ্যতা তখনই আসে যখন সত্যি সত্যি আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েন, সেটা আপনার কাজে হোক বা আপনার শরীরচর্চায় হোক। মানে সবসময় নিজের খেয়াল রাখতে হবে। আর এই সমস্ত জায়গাগুলোতেই মানুষ বেশিরভাগ সময় ভুল করে ফেলে, কারণ মানুষ চুপ তো হয় কিন্তু সামনে এগোয় না। আর যে মানুষ সামনে এগোচ্ছে না তার নীরবতা ফাঁপা হয়ে যায়। এবার বলবো সব থেকে বিপজ্জনক নিয়মটি। এখানেই বেশিরভাগ মানুষ সমস্ত কিছু নষ্ট করে ফেলে। আপনি কয়েকদিন চুপ থাকলেন, সামনে থাকা মানুষটা অস্থির হলো, তারপর একদিন তার মেসেজ এলো, হাই বা কি করছো, আর আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে বসেন। এই মুহূর্তেই আপনি নিজেকে সস্তা তৈরি করে ফেলেন তার কাছে। মনে রাখবেন, নীরবতা ভাঙাও একটা পাওয়ার মুভ, আর পাওয়ার মুভ সবসময় শর্ত সাপেক্ষ হয়। আপনি নীরবতা তখনই ভাঙবেন যখন সামনে থাকা মানুষ সম্মান দেখাবে, না যে সে শুধু বোর হয়ে মেসেজ করছে। সম্মান মানে কি? মানে সে নিজের ভুল স্বীকার করবে, মানে সে নিজের আচরণ নিয়ে কথা বলবে, মানে সে আপনাকে ক্যাজুয়াল অপশান হিসেবে ব্যবহার করবে না। যদি এসব না হয় তাহলে নীরবতা ভাঙা মানে নিজের সেলফ রেসপেক্ট হত্যা করা। এখন এখানে একটা ভয় জন্মায়, আমি যদি চুপ থাকি সে যদি আর কখনো ফিরে না আসে। এই ভয়টাই মানুষকে দুর্বল করে তোলে, এই ভয়ই আপনাকে কন্ট্রোল করে। কিন্তু শুনুন,
এই ভয়টা আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে যখন আপনি মেনে নেন সে না ফিরে এলেও আমার জীবন থেমে থাকবে না। ঠিক সেই মুহূর্তে আপনি মুক্ত হয়ে যান। আর যে মানুষ মুক্ত তাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। সাইলেন্ট ট্রিটমেন্টকে ইগনোরের খেলা বানাবেন না। এটা কোনো শাস্তি নয়, এটা কোনো রিভেঞ্জ নয়, এটা সেলফ রেসপেক্টের একটি স্বাভাবিক ফল। আপনি যদি নীরবতা শুধু সামনে থাকা মানুষটাকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করেন, আপনি হেরে যাবেন। কিন্তু আপনি যদি নীরবতা নিজেকে বাঁচানোর জন্য বেছে নেন, মানুষ নিজে থেকেই আপনাকে হারানোর ভয় পাবে। কারণ সবথেকে বিপজ্জনক মানুষটা সে নয় যে চিৎকার করে, সবচেয়ে বিপজ্জনক মানুষটা হলো সে যে শান্ত হয়ে সামনে এগিয়ে যায়। এখন এখানে খেয়াল করুন, এটা পুরো গেমটাকে বদলে দেয়। মানুষ দুটো জিনিস সবচেয়ে দ্রুত রিয়্যাক্ট করে, ভালোবাসা পেলে নয়, ভালোবাসা হারানোর ভয়। এটা কোনো মোটিভেশন কোর্ট নয়, এটা খাঁটি সাইকোলজি। আপনি দেখবেন যতক্ষণ আপনি সহজলভ্য থাকবেন ততক্ষণ আপনি কল ধরবেন, যতক্ষণ আপনি বুঝিয়ে যান ততক্ষণ মানুষ আরামে থাকে। কেন? কারণ মস্তিষ্ক বলে এটা এখানেই আছে, ও কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি সরে যান, সেই মুহূর্তে আপনি নিজেকে সরিয়ে নেন তার থেকে। যেই মুহূর্তে আপনার উপস্থিতি কমে যায়, মস্তিষ্ক অ্যালার্ম মোডে চলে আসে, আর এখান থেকেই ফিয়ার অফ লস অ্যাক্টিভ হয়। এই বিষয়টাকে আরও একটু গভীরভাবে বুঝুন। আপনি যখন সব সময় উপলব্ধ থাকেন, মানুষ আপনাকে ভ্যালু দেয় না, তারা আপনাকে গ্যারেন্টি ধরে নেয়। আর মানুষ কিন্তু গ্যারেন্টির কোনো কদর করে না। কিন্তু আপনি যখন সরে যান তখন সে নিজের মাথার ভেতর আগের সমস্ত কথোপকথনগুলো রিপ্লে করতে শুরু করে। সে ভাবে, আমি ওকে এমনভাবে ট্রিট করলাম কেন, আমি ওকে হালকাভাবে নিলাম কেন, সে সত্যিই কি আমার থেকে এগিয়ে চলে গেছে? এই প্রশ্নগুলো তাকে শান্তিতে ঘুমোতে দেয় না। সে সত্যিই কি আমাকে ভুলে যেতে চায়? এই প্রশ্নগুলোই তাকে ঘুমোতে দেয় না। মনে রাখবেন, মানুষ তখন বদলায় না যখন আপনি তাকে বোঝাতে থাকেন। মানুষ বদলায় তখন যখন তার মনে হয় সে আপনাকে হারাতে পারে। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ফিয়ার অফ লস তখনই কাজ করে যখন সামনে থাকা মানুষটা আপনাকে কখনো মূল্যবান বলে মনে করছে। আপনি যদি নিজেকে সবসময় ছোট, সবসময় দরকারি, সবসময় সহজলভ্য দেখিয়ে থাকেন, তাহলে সরে গেলেও ভয় তৈরি হবে না। এই কারণেই সাইলেন্ট ট্রিটমেন্ট একা কোনো অস্ত্র নয়, এটা একটা অ্যাম্প্লিফায়ার। এটা আপনার আগে থেকে তৈরি করা ভ্যালুকে আরও জোরে তুলে ধরে। এখন এখানেই বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা ভাবে আমি চুপ হয়ে গেছি, এবার সামনে থাকা মানুষটা নিজেই ভয় পাবে। না, যদি আপনার জীবন যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে, যদি ভেতরে আপনি একই মানুষ থেকে যান, তাহলে আপনার নীরবতা ফাঁপা। এই কারণেই আমি আগেও বলেছি, আবার বলছি, আপনার নীরবতা তখনই সাকসেসফুল হয় যখন আপনার জীবন সামনের দিকে এগিয়ে যায়। মানে আপনি নিজের কাজে ডুবে আছেন, মানে আপনি মানসিক বা শারীরিকভাবে নিজেকে আপগ্রেড করে তুলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি এগুলো কাউকে দেখানোর চেষ্টা করছেন না। কোনো স্ট্যাটাস নয়, কোনো ইনডাইরেক্ট পোস্ট নয়, দেখো আমি কতটা সুখী, এই টাইপের কোনো রকম নাটক নয়। কারণ যে মানুষ সত্যি এগিয়ে যায় তাকে প্রমাণ করতে হয় না। আর এই জিনিসটাই সামনে থাকা মানুষের ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। সে ভাবে সে কিছু না বলেই কিভাবে বদলে গেল, কোনো কিছু না জানিয়ে কিভাবে এতটা সামনে এগিয়ে গেল। আর এখান থেকেই আপনি তার মাথার ভেতরে সাইলেন্ট প্রেশার হয়ে যান। এবার একটা স্বাভাবিক সত্য শুনুন, আপনি সরে গেলেন আর সামনে থাকা মানুষটা একদমই কোনো রিয়াকশন দেখালো না। তার মানে এই নয় যে আপনি মূল্যহীন, তার মানে হলো আপনি একটা ইলিউশন ধরে রেখেছিলেন, আর ইলিউশন ভাঙা ব্যথা দেয়। কিন্তু ঠিক এই ব্যথাটাই পরবর্তীকালে আপনাকে মুক্ত করে দেয়। ফিয়ার অফ লস সবার ওপর কাজ করে না, এটা শুধু তাদের ওপর কাজ করে যাদের আপনি হারানোর মতো কিছু দিয়েছিলেন। আর এখানেই যত বেশি ভ্যালু আপনি মানুষের হাতে তুলে দেবেন, তত বেশি আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন। ফিয়ার অফ লস তখনই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন, সে চলে গেলেও আমি ঠিক আছি। এই মানসিকতাই আপনাকে ভয়ঙ্কর করে তোলে। এখন একটু ভাবুন, দুজন মানুষ আছে, একজন চুপ কিন্তু ভিতরে ভয়ে কাঁপছে, আরেকজন চুপ কিন্তু ভেতরে স্থির। সামনে থাকা মানুষটা এই দুজনের পার্থক্য বুঝে ফেলে। প্রথম জনের নীরবতা অ্যাটেনশন চায়, দ্বিতীয় জনের নীরবতা সম্মান দাবি করে।
আর সম্মান সবসময় ভয়ের চেয়েও বেশি শক্তিশালী। এখন আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। সামনে থাকা মানুষটা যখন আপনার অনুপস্থিতি টের পায়, আপনাকে এগিয়ে যেতে কল্পনা করে আর নিজেকে পিছিয়ে পড়তে দেখে, তখন সে আপনার কদর করবে, নয়তো নিজেকে বাঁচানোর জন্য আপনাকে ভিলেন বানাবে। আর যদি সে আপনাকে ভিলেন বানায় তাহলে বুঝে নিন ভয় কাজ করছে, কারণ মানুষ তাকেই দোষী বানায় যাকে সে হারিয়ে ফেলেছে। এবার আমি আপনাকে একটা কথা বলবো, এমন একটা কথা যেটা পুরো খেলাটা উল্টে দেয়, কিন্তু এই কথাটা তখনই কাজ করবে যখন আপনি সত্যি এই সমস্ত বিষয়টা জিয়েছেন। আপনি যদি শুধু নীরবতা পড়ে থাকেন কিন্তু গ্রোথ না করেন, তাহলে এই লাইন বা এই কথা কোনো কাজেই আসবে না। এখন মন দিয়ে শুনুন, কারণ এখানেই পুরো খেলা শেষ হয়। আপনি চুপ ছিলেন, আপনি দূরত্ব তৈরি করেছিলেন, আপনি নিজের ওপর কাজও করেছিলেন, আর এখন সেই মানুষটা ফিরে আসে, মেসেজ করে, কল করে, বা ক্যাজুয়ালি আপনাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। ঠিক এখানেই 99% মানুষ সব কিছু গুলিয়ে ফেলে। কেন? কারণ ভেতরের ভয় জেগে ওঠে। সেই ভয় যে এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়, ভয় আবার যেন দূরত্ব তৈরি না হয়। আর এই ভয়ের মধ্যে মানুষ হয় খুব বেশি কথা বলে ফেলে, নয়তো খুব বেশি এক্সপ্লেন করতে শুরু করে। মনে রাখবেন, যেই মুহূর্তেই আপনি এক্সপ্লেন করতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তে আপনি কন্ট্রোল হারান। তাই প্রথমে এটা বুঝে নিন, এটা কোনো সাধারণ কথোপকথন নয়, এটা একটা সাইকোলজিক্যাল মুহূর্ত। আর এই মুহূর্তে আপনার বলা প্রতিটা শব্দ হয় সম্মান তৈরি করবে, নয়তো সেই সম্মান চিরদিনের জন্য শেষ করে দেবে। এখন ভাবুন, আপনি যদি লম্বা ব্যাখ্যা দিতে শুরু করেন, পুরনো কথা টেনে আনেন, বা এটা বোঝাতে চান যে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন, তাহলে সামনে থাকা মানুষের মাথায় কি আসে? সেভাবে আচ্ছা, ও এখনও সেই একই জায়গায় আটকে আছে, মানে এটা এখনও ইমোশনালি ডিপ্রেসড। আর এই ইমোশনাল ডিপ্রেশন কখনো সম্মান তৈরি করতে পারে না। এই কারণেই আমি বলছি, না লম্বা ব্যাখ্যা, না অভিযোগ, না রাগ, শুধু একটা লাইন, আমি নিজের ওপর কাজ করা শুরু করেছিলাম। বাকি জিনিসটা নিজে থেকেই পরিষ্কার হয়ে গেছে। আপনি হয়তো মনে মনে ভাবছেন, এত সাধারণ একটা কথা এত পাওয়ার কিভাবে তৈরি করে? এখানেই সাইকোলজি কাজ করে। এই লাইনের ভেতরে 3টে মেসেজ আছে। এক, আমি থেমে যাইনি, মানে তার অনুপস্থিতিতেও আপনি ভেঙে পড়েননি, আপনি অপেক্ষা করেননি, আপনি আপনার জীবনকে পজ করেছেন। এটা সামনে থাকা মানুষের মাথায় সরাসরি ধাক্কা দেয়, কারণ বেশিরভাগ মানুষ ধরে নেয় অন্যজন ওখানেই আটকে আছে। আর যখন সেটা হয় না, তখন ইগোতে আঘাত লাগে। আমার ক্ল্যারিটি বাইরে থেকে আসেনি, আপনি এটা বলেননি যে আমি এখন বুঝেছি তুমি কেমন, বা এখন মেনে নিয়েছি। আপনি বলেছেন আমি নিজের ওপর কাজ করছি, মানে আপনার ক্ল্যারিটি তার থেকে আসেনি। আর যখন আপনার ক্ল্যারিটি অন্য কাউকে ডিপেন্ড করে না, তখন আপনি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে যান। তুমি আর আমার সেন্টার নও, তুমি আর আমার সেন্টার নও। আপনি এটা সরাসরি না বললেও অনুভব করিয়ে দিয়েছেন। আর মানুষ সবচেয়ে ভয় পায় সেই কথায় যেটা বলা হয় না। এখন খুব মন দিয়ে বুঝুন, এই লাইন বলার পর আপনি থেমে যান। আপনি কোনো ফলো আপ দেন না, আপনি কোনো প্রশ্ন করেন না, আপনি সাইলেন্সকে হ্যান্ডেল করতে দেন। আর এখন এই সাইলেন্স আপনার দিক থেকে একটা অস্ত্র তৈরি হয়ে যায়, কারণ এবার সামনে থাকা মানুষ ঠিক সেই জায়গায় এসে দাঁড়ায় যেখানে আপনি আগে ছিলেন। এখন সে ভাববে, এটা এত ব্যস্ত কেন? এটা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে না কেন? এটা কি সত্যি মুভ অন করে ফেলেছে? এই প্রশ্নগুলো তার ভেতরে সম্মান তৈরি করে। এখন এখানে একটা বড় ফাঁদ হয়ে আছে, কিন্তু মানুষ এই লাইনটাকে স্ক্রিপ্টের মতো ব্যবহার করে, কিন্তু ভেতরে থেকে যায় সেই আগের মানুষটাই। আর এখানেই সব শেষ হয়ে যায়। মনে রাখবেন, এই লাইন তখনই কাজ করবে যখন আপনি সত্যিই নিজের ওপর কাজ করতে শুরু করবেন। কারণ মানুষ এনার্জি পড়তে পারে। আপনার গলায় যদি ভিক্ষা থাকে, লাইন একেবারেই ফিকে পড়ে যায়। আপনার চোখে যদি প্রত্যাশা থাকে, লাইন অর্থহীন হয়ে যায়। কিন্তু আপনার ভেতর যদি সেটেলড কনফিডেন্ট থাকে, তখন এই লাইনটার মাথার ভেতরে গুঞ্জন তোলে। এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, এই লাইন বলার পরেও যদি সেই মানুষটা আপনাকে হারিয়ে ফেলে, তাহলে কি এখানেই আপনার আসল জয়? হ্যাঁ, কারণ যদি কারোর কাছে আপনার বেস্ট ভার্সন যথেষ্ট না হয়, তাহলে সে কখনো আপনার যোগ্যই ছিল না। আর এই উপলব্ধি যন্ত্রণাদায়ক হলেও আপনাকে পরের লেভেলে নিয়ে যায়। মনে রাখবেন, সম্মান চালা হয় না, সম্মান নিয়ে দর কষাকষি করা হয় না,
সম্মান তখনই আসে যখন সামনে থাকা মানুষটা দেখে আপনি তাকে ছাড়াও সম্পূর্ণ, আর এই সম্পূর্ণতাই আপনাকে রেয়ার বানায়। এই কারণেই জরুরি কথা একটাই, নিজের উপর কাজ করা পিছিয়ে দেবেন না, কারো বিহেভিয়ার বদলানোর অপেক্ষা করবেন না। যদি আপনি নিজেই নিজের পাশে দাঁড়ান, সেদিন থেকে দুনিয়া আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। আর শেষে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনার নীরবতা, আপনার অনুপস্থিতি আর আপনার ওই এক লাইন, এগুলো কোনো প্র্যাকটিস নয়, এগুলো আপনার ভেতরের পরিবর্তনের স্বাভাবিক ফল। আর যখন পরিবর্তনটা সত্যি হয়, তখন সম্মান নিজেই হেঁটে আসে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।